পরিবারের ৩৬ সদস্যকে হারিয়ে শোকে মুহ্যমান এক ফিলিস্তিনি নারীর চিঠি। ডক্টর গাদা আদিল তৃতীয় প্রজন্মের একজন ফিলিস্তিনি উদ্বাস্তু এবং প্যালেস্টাইন ফর আলবার্টার সক্রিয় কর্মী। বর্তমানে তিনি কানাডার আলবার্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশ্যে লেখা তার একটি চিঠি আল জাজিরায় প্রকাশিত হয়। পাঠকদের জন্য তা অনুবাদ করেছেন মোহাম্মদ হেদায়েতুল্লাহ। এতে কণ্ঠ দিয়েছি আমি মাজিদুর হাসু। শুরু করছি। প্রেসিডেন্ট বাইডেন ২৬শে অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার গাজায় আরেকটি হত্যাযজ্ঞের খবর শুনে আমার ঘুম ভাঙে। এবার ইসরায়েল আমার নিজ পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে। হত্যাকাণ্ডটি উত্তর অংশে নয়, বরং গাজার উপত্যকার দক্ষিণ অংশে খান ইউনুস শরণার্থী শিবিরে ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুসারে যে স্থানটি নিরাপদ থাকার কথা ছিল, আমার জন্ম ও বেড়ে ওঠা যে আবাসিক ভবনে, ইসরায়েলি বোমাবর্ষণে তা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেদিন এখানকার মানুষ যেন নতুন কোনো ভূমিকম্প অনুভব করেছিল। তারা মানুষের তৈরি ভয়াবহ ভূমিকম্প অনুভব করে। এতে ৪৭ জন পৃথিবী থেকে বিদায় নিয়ে সৃষ্টিকর্তার কাছে ফিরে যায়। তাদের মধ্যে ৩৬ জন আমার পরিবারের সরাসরি সদস্য, আর বাকিরা তাদের বাড়িতে কথিত নিরাপত্তার আশায় আশ্রয় নিয়েছিল। জনাব বাইডেন ২.৫ বছর আগে হোয়াইট হাউসে জর্জ ফ্লয়েডের বিচারে দোষী সাব্যস্ত হওয়া প্রসঙ্গে আপনি বলেছিলেন, যথেষ্ট হয়েছে, এই নির্বোধ হত্যাকাণ্ড যথেষ্ট হয়েছে। তখন আপনি ব্ল্যাক লাইভস ম্যাটার দাবিতে সোচ্চার হওয়া মানুষের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে কথা বলেছিলেন, আর ওইসব লোক তখন কাঁদছিলেন। তবে আজ আমার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে, অথচ আপনি স্বীকার করতেও রাজি নন যে এমন কোনো হত্যাকাণ্ড ঘটেছে। বরং আপনি ইসরায়েলকে উৎসাহমূলক শব্দ উপহার দিয়ে যাচ্ছেন। আজ আপনি বলছেন আরও এসব অর্থহীন কর্মকাণ্ড আরও বেশি হোক, আর ইসরায়েল আপনার ইচ্ছা পূরণ করতে পেরে খুবই খুশি। আমেরিকার পুলিশ বাহিনী হতে যখন তাদের কেউ নিহত হয়, তখন আমেরিকান কৃষ্ণাঙ্গরা ওই নিহত ব্যক্তির নাম উচ্চস্বরে বলে সম্মান জানায়। যেহেতু ইসরায়েলি বাহিনী আমার পরিবারকে হত্যা করেছে, আমি তাদের নাম উচ্চারণ করে তাদের সম্মান জানাতে চাই। জনাব বাইডেন, আজ ৭৯ বছর বয়সী আমার নানা নায়েফ আবু শাম্মালা ও তাঁর ৭৬ বছর বয়সী স্ত্রী ফাতিমাকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তারা উভয়েই ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার সময়ে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল অভিযান নাকাবা থেকে বেঁচে গিয়েছিলেন। ফিলিস্তিনের অন্য ৫৩০টি শহর গ্রামের সঙ্গে গাজা উত্তরের প্রায় ২০ মাইল দূরের বেইট দারাস গ্রামটি জাতিগতভাবে ধ্বংস করা হয়। নাকাবা থেকে রক্ষা পাওয়া ৭.৫ লাখ শরণার্থী, অনেকের মতো ফাতিমা ও নায়েফ খান ইউনিস শরণার্থী শিবিরে আশ্রয় নেন। নিজ গ্রামে ফেরা পর্যন্ত একমাত্র অস্থায়ী এবং শিবিরে তাদের থাকার কথা ছিল। নায়েফ ও ফাতিমা আর আমাদের মধ্যে নেই। জাতিসংঘ প্রদত্ত নিজ ভূমিতে ফেরার অধিকার প্রয়োগের আগেই তারা মারা গেছে। বোমা হামলায় নিহতদের মধ্যে তাদের ৩ মেয়েও রয়েছে। খান ইউনুসের মধ্যে সবচেয়ে সুন্দরী ও হাসি খুশি মুখের অধিকারী আয়েশা ও তার বোন দৌলত, যে আমার পরিবারের সবচেয়ে সুন্দরী নারীদের একজন। কয়েকদিন আগে সে সংযুক্ত আরব আমিরাত থেকে পরিবারকে দেখতে এসেছিল এবং কনিষ্ঠ বোন উমাইয়া তার মেয়ে মালাকের সঙ্গে এসেছিল। ক্রমাগত বোমাবর্ষণ থেকে রক্ষা পেতে তারা পরিবারের বাড়িতে ছিলেন। নায়েফ ও ফাতিমা ৪ ছেলে হাসান, মাসুদ, মোহাম্মদ ও জুবাইর এবং তাদের স্ত্রী ফাদিয়া, নিমা এবং এশাকে হত্যা করা হয়। ভাগ্যক্রমে একমাত্র জুহাইরের স্ত্রী বেঁচে যান, কারণ সে অন্য পরিবারের কাছে তাদের মৃতদের জন্য সমবেদনা জানাতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে হাসানের ৩ সন্তান মোহাম্মদ, ইসমাইল ও সালমানও রয়েছে। নায়েফ ও ফাতিমার জীবিত ছেলে ইব্রাহিম তার বড় ছেলে নায়েফকে হারিয়েছে। দাদার নামে তার নাম রাখা হয় কেদায়াহ ও আল্লাহাম। পরিবারের সদস্যদের যারা আমার দাদার বাড়িতে আশ্রয় নিয়েছিল, তাদের সবাইকেও হত্যা করা হয়েছে। জনাব বাইডেন, যেন এতটুকুই যথেষ্ট ছিল না, আমার দাদির বাড়িতেও বোমা হামলা হয়েছে। তার নাম সাইদ।
92 বছর বয়সী আমার দাদিও বেত দারাজ থেকে এসেছিলেন। তিনিও 48 সালের নাকবা থেকে প্রাণে বেঁচেছিলেন। তিনি তার মেয়ে নাজাতকে নিয়ে খান ইউনুসের বাড়িতে থাকতেন। উভয়েই এখন ধ্বংসস্তূপের নিচে বিশ্রামের জায়গা খুঁজে পেয়েছেন। মানুষ তাদের লাশ বের করার চেষ্টা করেছে, তবে পারেনি। তার 2 ছেলে মারওয়ান ও সাদ এবং মেয়ে মুনার পাশের বাড়িতে বোমা হামলা হয়। মারওয়ান বেঁচে গেলেও তার স্ত্রী সোহাইলা ও 4 সন্তান মোহাম্মদ, মাহমুদ, আয়শা, শাহদ মারা গেছেন। মুনাও তার 2 ছেলে আমজাদ ও মোহাম্মদের সঙ্গে মারা যান। আসাদ, তার স্ত্রী ইমতিয়াজ এবং তার ছেলে মেডিকেলের 4র্থ বর্ষের ছাত্র আব্দুর রহমানও চলে গেছেন। আসাদের বাড়ি সহ তার ছোট মুদির দোকান নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা দেশে বেড়াতে গেলে আমার ছেলে আজিজের কাছে স্থানটি খুবই প্রিয় জায়গা ছিল। খান ইউনুস শিবিরে আসাদ খুবই ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন, কারণ তিনি খুবই অল্প মূল্যে জিনিসপত্র বিক্রয় করতেন। তার কাছে মোটা খাতা থাকলেও প্রায় তিনি বাকির অর্থ সংগ্রহ করতে ভুলে যেতেন কিংবা ক্ষমা করে দিতেন। আজ আসাদের সুন্দর হাসি, তার বিনম্র আচরণ, তার পরিবার, তাদের দোকান সবই আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বোমা বর্ষণের সময় আমাদের অনেক আত্মীয় প্রতিবেশী আসাদের দোকানের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়। সে মানুষের ফোন ও ব্যাটারি বিনামূল্যে চার্জ করতে দিতে সৌর বিদ্যুৎ কিনেছিল। তখন অনেকে তার সৌর বিদ্যুৎ ব্যবহার করতে তার দোকানে যায়। এখন সবাই আমাদের ছেড়ে চলে গেছে। নিহতদের মধ্যে আকরাম, রিমন, বৈরুত, ইমা সহ আরও কয়েকজন রয়েছে যাদের নাম মনে করতে পারছি না। জনাব বাইডেন, আপনি কি বিশ্বাস করেন একজন ইসরায়েলি মায়ের ব্যথা একজন ফিলিস্তিনি মায়ের ব্যথার চেয়ে বেশি আঘাত করে? একজন ইসরায়েলি শিশুর জীবনকে ফিলিস্তিনি শিশুর জীবনের চেয়ে বেশি মূল্যবান? গাজায় শিশুদের গণহত্যাকে উৎসাহিত করতে আপনি এখন যা করছেন আমাদের কাছে এটি একমাত্র ব্যাখ্যা। আমি যখন শিশুদের নিয়ে কথা বলি তখন আমি তাদের নিজস্ব নাম, মুখ, হাসি, স্বপ্ন, মানব শিশুদের কথা বলি। আপনার সহযোগিতায় ইসরায়েল 4000-এর বেশি শিশুর জীবন কেড়ে নিয়েছে, যার মধ্যে নবজাতক রয়েছে। 4000 সুন্দর আত্মাকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে আমার বোনের নাতি জুলিয়া আবু হোসেন রয়েছে, যার বয়স ছিল মাত্র 3 বছর। আমার ভাগ্নে আমজাদ ও তার স্ত্রী রাওয়ান জুলিয়াকে আমার বোন সামিয়ার পরিবারের সঙ্গে নিরাপত্তার খোঁজে খান ইউনুসে নিয়ে যান। গাজার উত্তরে তাদের বাড়ি থেকে সেখানে যেতে 3 দিন লাগে, অথচ তা 3 মিটারেরও কম সময়ের দূরত্বে অবস্থিত। ইসরায়েলি সেনাদের অবস্থান ত্যাগের আহ্বান শোনা গেলেও তাদের কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। বোমা বর্ষণ শুরু হওয়ার পর রাওয়ান জুলিয়াকে নিজ কোলে নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রান্নাঘরে চলে যায়। ইসরায়েলি বোমায় আমাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, জানালাগুলো ভেঙে বেশ কিছু টুকরো ঘরে ঢুকে পড়ে। জুলিয়া তার মায়ের কোলে মারা যায়, আর তার খালা নাজাম মারাত্মকভাবে আহত হয়। জনাব বাইডেন, অতএব এখানে এমন শিশু রয়েছে যার জীবন এমন যুদ্ধের সহিংসতায় কেড়ে নেওয়া হয়েছে যা আপনি আন্তরিকভাবে সমর্থন করেছেন। আপনি কি বিষয়টি কল্পনা করতে পারছেন? আপনি কি সত্যিই একজন ট্র্যাজেডির মাত্রা বুঝতে পারছেন, নাকি আপনিও এখন প্রশ্ন করতে চাচ্ছেন যে ইসরায়েল কি ফিলিস্তিনিদের গণহত্যার জন্য দায়ী? গাজায় প্রতিদিন আমার আত্মীয় স্বজন ও বন্ধুদের নিহত হওয়ার কথা শুনেছি। আমি নানা উপায়ে মৃত্যুর খবর বর্ণনার চেষ্টা করেছি। মার খেয়েছি, মারা গেছে, চলে গেছে, তাদের আত্মা জান্নাতে গেছে, এমন ভাষায় আমি মৃত্যুর খবর দিচ্ছি। এদিকে মিডিয়া আমাকে বলছে যে তারা হয় মৃত নয়, কিংবা তারা মৃত, তবে তারা সন্ত্রাসী। গত গ্রীষ্মের গাজায় গেলে আমার দাদি সাইদ আমাকে তার এমব্রয়ডারি করা পোশাক দিয়েছিলেন। তিনি জোরাজুরি করে বলেছিলেন যেন আমি তা নিয়ে কানাডায় ফিরি। আমি তার কথা রাখতে পেরে কৃতজ্ঞ। আজ সাইদও তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। তাকে মনে রাখার জন্য আমার কাছে কেবল তার এমব্রয়ডারি করা পোশাকই রয়েছে। আমি নিশ্চিত বর্তমানে যা ঘটছে এসব ইতিহাস লেখা হলে আপনি তাতে এমন ব্যক্তি হিসেবে থাকবেন যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি গণহত্যাকে উৎসাহ দিয়েছেন ও শক্তি জুগিয়েছেন। আপনাকে এমন একজন হিসেবে স্মরণ করা হবে যার সরকার সক্রিয়ভাবে যুদ্ধ অপরাধে অংশ নিয়েছে।
জনাব প্রেসিডেন্ট, আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এমন ব্যক্তি যিনি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন। সেই হিসেবে আপনার হাতের রক্ত বৈধ করতে প্রার্থনায় আপনি সৃষ্টিকর্তাকে কি বলেন? Like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications.